নমস্কার। আজ আমরা বাংলা ব্যাকরণের খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো। এমন একটা নিয়ম যেটা জানলে আমাদের উচ্চারণ আর বানান দুটোই আরও সহজ আর নিখুঁত হয়ে উঠবে। আচ্ছা, চলুন তো শুরুতেই একটা প্রশ্ন দেখা যাক। আ আর ছাদন, এই দুটো শব্দ মিলে আচ্ছাদন কেন হয়ে যায় বলুন তো? এর পেছনে কি নিয়ম কাজ করছে? চিন্তা নেই, এই আলোচনাটা শেষ হতে হতে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ওই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে হলে আমাদের আগে বুঝতে হবে সন্ধি জিনিসটা ঠিক কি। চলুন তাহলে সন্ধির জগতেই ডুব দেওয়া যাক। খুব সহজ করে বললে সন্ধি আর কিছুই না, শব্দগুলোকে পরপর উচ্চারণ করতে গেলে অনেক সময় একটু খটমট লাগে, তাই না? তো সেই উচ্চারণকে আরও সহজ আর সাবলীল করার জন্য ভাষা নিজেই যে একটা ব্যবস্থা করে নিয়েছে, সেটাই হলো সন্ধি। সন্ধির কিন্তু বেশ কয়েকটা ভাগ আছে, তবে আজকে আমাদের আলোচনার কেন্দ্রে থাকবে একটাই ভাগ, আর সেটা হলো ব্যঞ্জন সন্ধি, মানে যেখানে ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটছে। ব্যঞ্জন সন্ধি কিন্তু মোট ৩ রকম পরিস্থিতিতে হতে পারে। চলুন দেখে নিই সেগুলো কি কি। মানে ব্যাপারটা হলো স্বরধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি জুড়ুক, বা ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি, কিংবা একটা ব্যঞ্জনধ্বনির সাথে আরেকটা ব্যঞ্জনধ্বনি, এই তিনটের যে কোনো একটা হলেই সেটা ব্যঞ্জন সন্ধির আওতায় পড়বে। মূল কথা, সন্ধিতে অন্তত একটা ব্যঞ্জনধ্বনি থাকতেই হবে। বেশ, তাহলে এবার আমাদের আজকের আলোচনার একেবারে মূল বিষয়ে চলে আসা যাক। এটা এমন একটা নিয়ম যেটা সংস্কৃত থেকে এলেও বাংলা বানানের জন্য কিন্তু ভীষণ জরুরি। তো আসল ব্যাপারটা কি জানেন? এখানকার মূল চালিকা শক্তি বা ট্রিগারটাই হল স্বরধ্বনিটা। মানে যখনই কোনো স্বরধ্বনি ছ এর ঠিক আগে এসে বসে, ব্যাস তখনই নিয়মটা কাজ করে আর একটা পরিবর্তন ঘটে যায়। দেখুন, সূত্রটা কিন্তু খুবই সোজা। প্রথমে একটা স্বরধ্বনি, তার ঠিক পরেই যদি ছ থাকে, তাহলে ওই ছটা বদলে গিয়ে হয়ে যাবে ছচ। চলুন এবার কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নিই। এখন আমরা সরাসরি কিছু উদাহরণ দেখব, তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে এই নিয়মটা শিল্পকালে কিভাবে কাজ করে। এখানে একটা জিনিস খেয়াল করুন তো, প্রত্যেকটা উদাহরণে দেখুন প্রথম শব্দের শেষে যে স্বরধ্বনিটা আছে, যেমন ধরুন প্রো এর শেষে একটা অ আছে, তাই না? ঠিক এই স্বরধ্বনিটাই পরের শব্দের ছটাকে ডাবল করে দিচ্ছে, মানে ছ হয়ে যাচ্ছে ছ। এর পেছনের কারণটা যদি একটু ব্যাকরণ দিয়ে বলি, তাহলে বিষয়টা হলো ছ তো একটা মহাপ্রাণধ্বনি। তো নিয়ম অনুযায়ী ওর আগে একটা অল্প প্রাণ চ এসে জুড়ে যায়, আর তাতেই ছ তৈরি হয়। চলুন আরও কয়েকটা উদাহরণ দেখি। স্বরধ্বনিটা পরীর শেষে ই হোক বা তরুর শেষে উ, নিয়মটা কিন্তু বদলাচ্ছে না। প্রত্যেকবার একই ফল পাচ্ছি আমরা। আর ঠিক এই কারণে এই নিয়মটা শিখে রাখাটা এত জরুরি, কারণ এটা এতটাই নির্ভরযোগ্য যে বানান নিয়ে দ্বিধায় পড়লে খুব সহজে সঠিক উত্তরটা বের করে নেওয়া যায়। আমাদের শেষ উদাহরণগুলো দেখুন। মুখ শব্দটার কথাই ধরুন, এখানে শেষে তো কোনো স্বরচিহ্ন নেই, কিন্তু আমরা জানি যে ক্ষয়ের সাথে একটা অধ্বনি লুকিয়ে আছে, আর ওই লুকোনো অধ্বনিটাই কিন্তু ছেদের ছকে ছ বানিয়ে দিচ্ছে। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, এতক্ষণ আমরা যা যা জানলাম, চলুন তো সবটা একবার ঝালিয়ে নেওয়া যাক, যাতে নিয়মটা মনে একেবারে গেঁথে যায়। তাহলে সার কথা কি দাঁড়ালো? সন্ধি মানে ধ্বনির মিলন, আর ব্যঞ্জন সন্ধিতে একটা ব্যঞ্জনধ্বনি থাকবেই। আমাদের আজকের নিয়মের মূল সূত্রটা হলো স্বরধ্বনির পরে ছ থাকলে সেটা ছ হয়ে যাবে। এখানে আসল কাজটা করছে আগের স্বরধ্বনিটা। বেশ, তাহলে সব শেষে একটা ছোট্ট প্রশ্ন থাকলো। এবার নিশ্চয়ই বলতে পারবেন তরু আর ছেদ শব্দ দুটোকে সন্ধি করলে কি দাঁড়াবে? একটু ভাবুন, তরু শব্দের শেষে কোন স্বরধ্বনি আছে, আর তারপর আমরা যে নিয়মটা শিখলাম সেটা কাজে লাগালেই উত্তরটা পেয়ে যাবে।